আজকে আমরা শর্ট রিভিশন করতে যাচ্ছি ইলেকট্রোস্ট্যাটিক আধান এবং তড়িৎ ক্ষেত্র যে চ্যাপ্টারটা আছে সেই চ্যাপ্টারের যে শর্ট রিভিশন সেটা আজকে আমরা করব। তো যারা প্রথমবার এই ভিডিওটা দেখছো তাদের রিকোয়েস্ট আছে যে এই তিনটে ভিডিও যেখানে আমরা এখানে তিনটে ওয়ান শট দেওয়া হচ্ছে এই চ্যাপ্টারের উপরে ডিটেলসে যত ডেরিভেশন দরকার সেই ডেরিভেশনগুলো দেওয়া আছে, কোশ্চেন দেওয়া আছে। সো এই তিনটে জিনিস, এই তিনটে যে চ্যাপ্টারের যে ওয়ান শট, এই একটা, এটা হচ্ছে 2 আর এটা হচ্ছে 3, এই তিনটে ভিডিও একবার হলেও অন্তত দেখে নাও, কারণ সমস্ত সূত্রগুলোকে একবার রিভিশন দেবো। ঠিক আছে, ভিডিওটা খুবই ছোট হবে, তো পরীক্ষার আগে রিভিশনের জন্য কিন্তু খুবই ইম্পর্টেন্ট ভিডিও হতে যাচ্ছে এটা। প্রথম, আধানের জন্য কোন বস্তুর মোট আধান কিউ হলে কিউ সমান প্লাস মাইনাস এন ই হয়। এবার কোশ্চেনে কখনো কখনো আধান কথা জিজ্ঞাসা করে বা কখনো কখনো এটা জানতে চাই যে কতগুলো আধান দেওয়া হয়েছে বা কতগুলো আধান বের করা হয়েছে। সেক্ষেত্রে আমরা এনটা বের করি। এই এন এর মান 1 2 3 মানে পূর্ণ সংখ্যায় হয়, পয়েন্টে হয় না। তো এন এর মান পয়েন্টে আসা মানে সেই আধানটা বাস্তবে তার কোনো অস্তিত্ব নেই। ঠিক আছে, অনেক সময় এটাও দিয়ে দেয় যে এই আধানগুলোর মধ্যে কোনটা বাস্তবে আছে বা কোনটার অস্তিত্ব সম্ভব কি সম্ভব না, সেটাও জানতে চাই। তো সেক্ষেত্রে আমাকে যে এন এর মানটা নির্ণয় করতে হয়। এন এর মান যদি 1 2 3 4 5 6 অখণ্ড সংখ্যা ধনাত্মক সংখ্যা আসে, তার মানে সেই আধানটা পসিবল। আর এন এর মানটা যদি পয়েন্টে আসে তাহলে এন এর মানটা ইম্পসিবল। নেক্সট হচ্ছে কিউ স্থির আর কিউ গতিশীল। মানে একটা আধান স্থির অবস্থায় যা মান তার 2 কুলম যদি স্থির অবস্থায় থাকে, সে যদি 10 কিলোমিটার পার বেগে 10 কিলোমিটার পার আওয়ার বেগে যদি চলমান অবস্থায় থাকে, তখনও তার আধানের মানের কোনো পরিবর্তন হয় না। এক্ষেত্রে ভরের মানে কিছু পরিবর্তন হয়, ভর কিছুটা চেঞ্জ হয়ে যায়। ঠিক আছে, আধান যদি প্রবেশ করে, এবার আধান প্রবেশ করা মানে কি? ইলেকট্রন প্রবেশ করছে। আধান বেরিয়ে যাওয়া মানে কি? ইলেকট্রন বেরিয়ে যাচ্ছে। সো আধান প্রবেশ করা বা আধান বেরোনোর ফলে কি হয়? ইলেকট্রনের আদান প্রদান হয়। এবার ইলেকট্রনের তো একটা ভর আছে, যে ভরটা হচ্ছে 9.1 × 10⁻³ কেজি। এই ভরটা তো ইলেকট্রনের আছে। সো সেই জন্য আধান যখন প্রবেশ করে ভর বেড়ে যায় যে কোনো বস্তুর, আর আধান যখন বেরিয়ে যায় কোনো বস্তুর ভর কমে যায়। তারপরে হচ্ছে আধান কিউ সমান হয় আইটি, এখান থেকে আই সমান কিউ বাই টি, প্রবাহ মাত্রার সঙ্গে এখান থেকে পাওয়া যায়। এবার আধান হচ্ছে একটা স্কেলার রাশি। ঠিক আছে, এবার আধানকে যোগ করা হয় Q1 + Q2 + Q3। ধরো এরকম আধান আছে 2 কুলম -2 কুলম আছে, +2 কুলম আছে, +4 কুলম আছে। তোমাদের টোটাল যদি আধান বের করতে বলে তাহলে 4 + 2 - 2, তার মানে 4 হবে এর উত্তর। এরকম করে আধান জাস্ট আধান স্কেলারের নিয়ম অনুসারে আধান যোগ হয়। তারপরে আধান বন্টন, এটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট। আধান বন্টন কেমন হয়? আমাদের যে নিট, ঠিক আছে, নিট যে 2025 সালে হলো, সেখানে কিন্তু এই কনসেপ্ট থেকে কোশ্চেন দিয়েছে। সো আধান বন্টন মানে কি? একটা বস্তুকে আমি আধান দেবো বা একটা পরিবাহীকে আমি আধান দেবো, গোলাকার পরিবাহী। সেই আধানটা ওই পরিবাহীর ভেতরে কেমন ভাবে বন্টিত হবে, সেটা হচ্ছে আধান বন্টন। এবার দুটো পরিবাহী নিয়েছি, একটা আর দুটোই আর, এদের ব্যাসার্ধ সমান। প্রথমে প্রাথমিক অবস্থায় আধান ছিল Q1 আর এর আধান ছিল Q2। এবার এদের দুজনকে আমি টাচ করিয়েছি, একটা পরিবাহী তারের মাধ্যমে যুক্ত করে দিয়েছি, তারপরে তাদেরকে আবার আলাদা করে দিয়েছি। তো তারপরে যে আধানটা তাদের মধ্যে হবে Q1 ড্যাশ, সেটা হবে Q1 + Q2/2 হয়ে যাবে। মানে আগে আধান যদি Q1 এখানে যদি 10 কুলম থাকে, এর কাছেও যদি 10 কুলম থাকে, বা এর কাছে ধরো 30 কুলম আধান আছে, তাহলে টোটাল আধান 40 কুলম। তাহলে যুক্ত করার পর এর কাছে আসবে 20 কুলম আর এর কাছে আসবে 20 কুলম, অর্ধেক অর্ধেক ভাগ হয়ে যাবে। এবার যদি ব্যাসার্ধ আলাদা হয়ে যায়, তখন এটা হচ্ছে সূত্র যে Q1 ড্যাশ সমান হচ্ছে যেটা বার করছি তার রেজিস্ট্যান্স, তার ব্যাসার্ধ, আর নিচে হচ্ছে দুটো টোটাল ব্যাসার্ধের যোগফল ইনটু টোটাল যে আধান সেটা। ঠিক আছে, Q2টাও সেরকম, যেটার আমি আধান বের করছি তার ব্যাসার্ধ আর নিচে দুটো পরিবাহী গোলকের যে ব্যাসার্ধ তাদের যোগফল মাল্টিপ্লাই হচ্ছে তাদের টোটাল যে আমাদের আধান, সেই আধানের সাথে। নেক্সট আমরা হচ্ছে রৈখিক আধান বন্টন। রৈখিক আধান বন্টন মানে কোনো রিং এর মধ্যে যদি আমি আধান দিই, সেই আধানটা কেমন ভাবে রিং এর মধ্যে ছড়িয়ে যাবে, বা কোনো রৈখিক কোনো বস্তুর মধ্যে আধান দিলে সেই আধানটা কিরকম ভাবে ছড়িয়ে যাবে, সেটা জানার জন্য আমাদের জানতে হবে রৈখিক আধান বন্টন। রৈখিক আধান বন্টনকে আমরা ল্যামডা দিয়ে প্রকাশ করি। ল্যামডা সমান হয় Q/L। এবার যদি খুব ছোট পারে একটা অংশ নিই, ঠিক আছে, কারণ ছোট পারা অংশ যদি বের করি, এখানে যার লেন্থ হচ্ছে DL, তাহলে সেখানে আধানও তো ছোট পাড়ায় থাকবে DQ। তো সেক্ষেত্রে সেই DQর মান হয় ল্যামডা × DL। ঠিক একইভাবে ক্ষেত্রীয় আধান বন্টন, বা যেটা আমাদের ছায়ার বইয়ে দেখবে সারফেস চার্জ ডেনসিটি আছে, আধানের তলমাত্রিক ঘনত্ব, যেটা সেটাই। তো এখানে কি হচ্ছে, একটা ফুটবল টাইপের গোলক নেওয়া হয়েছে, ঠিক আছে, ভেতরটা ফাঁপা। তো ওইখানে আধান দিলে পরিবাহীর বাইরে, ঠিক আছে, ক্ষেত্রফলের মধ্যে সেই আধানটা ছড়িয়ে যায়। তো সেক্ষেত্রে আমরা কি করি, সিগমা দিয়ে প্রকাশ করি সেটাকে। সো সিগমা সমান হয় Q/A। এবার A এর জায়গায় আমি এখানে 4πr² বসাতে পারি গোলকের ক্ষেত্রে। এই গোলকটা যদি ছোট্ট পারে একটা অংশ কাটি,
ঠিক আছে, এবং সেখানে আমি আধান কত আছে আমি জানতে চাই। তো ছোট্ট পারা অংশের জন্য আধানও সেখানে কি হবে, ছোট হবে, ডিকিউ পরিমাণ আধান হবে। তো সেক্ষেত্রে ডিকিউ সমান সিগমা ডিএ, বা এটা এরকম লেখা হয় কিউ বাই এ ইন্টু ডিএ, এটাও হয়। আর এটার ক্ষেত্রে কিউ বাই এল ইন্টু ডিএল, এটাও লেখা যায়, একই ব্যাপার। তো ঠিকই একইভাবে আয়তন আধান ঘনত্ব মানে হচ্ছে সলিড বলছি, সলিড, ভেতরে সলিড আছে। তো সলিড থাকার কারণে কি হয়, ওর আধানটা ভেতরের চারিপাশে ছড়িয়ে যায়, আয়তনের মধ্যে ছড়িয়ে যায়, সেক্ষেত্রে তাকে আমি রো দিয়ে ডিনোট করা হয়। আর রো সমান কিউ বাই ভি। এবার তার ভেতরে যদি খুব ক্ষুদ্র কোনো একটা জায়গা নেওয়া হয় ডিভি আয়তনের, তাহলে ডিভি এইটা ডি, এবং তার মধ্যে আধান যদি ডি কিউ থাকে, সো ডি কিউ সমান রো ইন্টু ডিভি। আর এই রো এর জায়গায় আমি কিউ বাই ভি ইন্টু ডিভি বসাতে পারি। নেক্সট হচ্ছে এন সংখ্যক বিন্দু যদি একত্রিত হয়, এটা হচ্ছে শর্টকাট, ঠিক আছে। অনেক সময় বলে যে 27টা ছোট ছোট জলকণা মিলিত হয়ে অনেক বড় একটা জলকণা তৈরি করলো, এদের মধ্যে তলমাত্রিক ঘনত্বের অনুপাত নির্ণয় করো। তো সেক্ষেত্রে সিগমা 1 বাই সিগমা 2 সমান 1 বাই এন টু দি পাওয়ার 1/3। এই এনটা কি, কতগুলো জলসংখ্যা যুক্ত হয়েছে, কখনো কখনো বলবে 1000টা, কখনো কখনো 27টা, তো এরকম কিন্তু বলতে থাকে। কুলম্বের সূত্রে আসো। কুলম্বের সূত্রে আমরা জানি এফ সমান কে কিউ ওয়ান কিউ টু বাই আর স্কয়ার, যেখানে কে হচ্ছে 1/4 পাই এপসাইলন নট। আবার কে সমান 1/4 পাই শুধু এপসাইলনের লেখা হতে পারে যদি মিডিয়ামের মধ্যে হয়, কিন্তু যদি ভ্যাকিউমে হয় তখন এপসাইলন নট। এবার এই এপসাইলন নটের মানটা হয় 8.85 ইন্টু 10 টু দি পাওয়ার -12, এটা হয় এসআই। আর এফ মিডিয়াম সমান এফ বাই কে, এটা একটা শর্টকাট, ঠিক আছে। ধরো বায়ুর মধ্যে দুটো আধানকে আমরা কিছুটা দূরত্ব রেখেছি, তাদের মধ্যে আকর্ষণ বলটা হচ্ছে এফ, ঠিক আছে। এবার বায়ু মাধ্যম থেকে আমরা শূন্য মাধ্যম নিই, এবার সেই পুরো সিস্টেমটাকে, সে আধানটাকে তারা যতটা দূরত্ব ছিল সে একই দূরত্ব রেখে এবার কি করেছে, আমরা কোনো তরলের মধ্যে ডুবিয়ে দিয়েছি। পরাবৈদ্যুতিক ধ্রুবক ধরো 2 বা 3 বা 4 পরাবৈদ্যুতিক ধ্রুবক, সেটা তোমাকে বলে দেবে। এবার জলে যখন ডুবিয়েছি, জলের মধ্যে ওই দুটো আধানের মধ্যে কি রকম ফোর্সের চেঞ্জ হয়েছে, ঠিক আছে, ফোর্স সচরাচর কমে যায়। তো কেমন কমে গেছে সেটার সূত্র হচ্ছে এটা। কি করব, বায়ুতে যে বলটা ছিল সেটা ভাজিত ওই তরলটার যে পরাবৈদ্যুতিক ধ্রুবক 2 বা 3 বা 4, সেটা দিয়ে ভাগ করলে আমরা বেরিয়ে যাই। এবার এপসাইলন নট আর কে, এদের মধ্যে সম্পর্ক এটা। এপসাইলনটা হচ্ছে কোনো মাধ্যমের তড়িৎভেদ্যতা, এপসাইলন নট শূন্য মাধ্যমের তড়িৎভেদ্যতা, আর কেটা হচ্ছে পরাবৈদ্যুতিক ধ্রুবক, এদের মধ্যে সম্পর্ক। এই সম্পর্ক দিয়ে কিন্তু ডাইরেক্ট কোশ্চেন জিজ্ঞাসা করে, এই দিয়ে কিন্তু কোশ্চেন আমাদের নিটে জিজ্ঞাসা করেছে বহুবার, এই কনসেপ্টটা দিয়ে। নেক্সট আমরা যেটা পড়বো সেটা হচ্ছে ভেক্টর রূপ। এবার দেখো ভেক্টর রূপ ব্যাপারটা কিন্তু খুবই সহজ, ঠিক আছে। আমরা যখন ক্লাস 11-এ আমরা স্থানাঙ্ক ভেক্টর পড়েছি, সরণ ভেক্টর পড়েছি, তো সেই কনসেপ্টটা আর হচ্ছে আমাদের একটু লাগবে একক ভেক্টর। একক ভেক্টরের কনসেপ্ট থেকে এইটা খুবই সহজে করা যায়। সো এখানে দুটো আধান নিয়েছি যারা Q1 আর Q2 ডিস্টেন্সে আছে। এবার আর এর ডাইরেকশনটা, আরটাকে এখানে আমরা ভেক্টর হিসেবে নিয়েছি, সরণ ভেক্টর হিসেবে। তো আর এর ডাইরেকশনটা এই Q1 থেকে Q2 এর দিকে, ঠিক আছে। আর আর এর ডাইরেকশনটা এইদিকে হচ্ছে মাইনাস, ওই দিকে হচ্ছে প্লাস। তো সেক্ষেত্রে কে Q1 Q2 বাই আর স্কয়ার, দুজনের মধ্যে ডিস্টেন্স। এবার এই এফ এর যে ডাইরেকশন সেটা তো বসাতে হবে, সেটা হচ্ছে আর ক্যাপ দিয়ে প্রকাশ করা হচ্ছে। আর কারণ ডাইরেকশনটা আর এর দিকেই, আর এই দিকের ডাইরেকশনটা আর এর উল্টো দিকে, তো সেক্ষেত্রে এখানে মাইনাস নেওয়া হয়েছে। এরপরে যদি আরেক লাইন করা যায় তাহলে এটা হবে কে Q1 Q2 বাই আর কিউ হয়, আর এই আরটা হয়ে যায় ভেক্টর। কারণ কোন একক ভেক্টরকে আমরা এরকম ভাবে লিখি, সেই ভেক্টরটা আর তার মান দিয়ে তাকে ভাগ দেওয়া হয়। সেম এরকম ভাবেও এই দিকটা লেখা যাবে কে Q1 Q2 বাই আর স্কোয়ার, সরি আর কিউব, আর এখানে হবে আর ভেক্টর, এভাবে লেখা যায়। আচ্ছা, এটা খুব ফেমাস কিন্তু একটা অঙ্ক, যে এরকম একটা পিত বলকে ঝুলিয়ে দেওয়া হয় কোন একটা ফিক্স জায়গা থেকে, তো সেখান থেকে আমাদের ট্যান থিটার মানটা আমাদের প্রয়োজন হয়। ট্যান থিটার সমান হয় কিউ বাই এমজি, এই মানটা আমাদের প্রয়োজন হয়, ঠিক আছে। এই মানটা আমাদের প্রয়োজন হয়, সেই জন্য এটা আমি বের করে রেখে দিয়েছি যে এই আধানটার উপর বল প্রয়োগ করছে, যেটা কিউই হয় বা এফও হতে পারে, ঠিক আছে। আর নিচের দিকে এমজি কাজ করছে, এই টেনশনটা দুটো উপাংশ করে দিলাম, টি কস থিটা আর টি সাইন থিটা, তারপরে উপাংশগুলো সমান করে এই ট্যান থিটাটা আসে, ঠিক আছে। আমি যদি এরকম করি যে কিউ ই সমান টি সাইন থিটা, তার মানে এক্স অক্ষ বরাবর উপাংশটা সমান, এবং ওয়াই অক্ষ বরাবর উপাংশটা যেটা আছে এমজি, এটা সমান হচ্ছে টি কস থিটা। সো এই দুটোকে ভাগ দিয়ে দাও, তো কিউ ই বাই এমজি এখান থেকে চলে আসে। নাল পয়েন্ট বা উদাসীন বিন্দু বের করতে দেয়, এটা তো যেই মেনে একটু ফেভারিট একটা টপিক এই জায়গাটা থেকে, ঠিক আছে। লাইক চার্জ মানে দুটোই প্লাস প্লাস চার্জ আছে, দেখো দুটোই প্লাস, আর একটা হয় দুটো মাইনাস মাইনাস, সেটাকেও লাইক চার্জ বলা হয়। আর আনলাইক চার্জ মানে একটা প্লাস থাকে একটা মাইনাস থাকে, ঠিক আছে।
সো লাইক চার্জ যখন থাকে, ঠিক আছে, তাদের মধ্য বিন্দুতে তাদের সংযোগ সরলরেখার মাঝে কোনো একটা জায়গাতে উদাসীন বিন্দু থাকে বা নাল পয়েন্ট থাকে, বা ইলেকট্রিক ফিল্ড যেখানে শূন্য, যেখানে ফোর্স শূন্য, সেই জায়গাটা থাকে। তো এই জায়গাটা বের করার সূত্র হচ্ছে x সমান d রুট ওভার n প্লাস 1। এনটা কি, বড় আধান ভাজিত ছোট আধান করলে আমরা এই এনটা পেয়ে যাই। এবার এই এক্সটা কিন্তু সবসময় অলওয়েজ এক্সটা কিন্তু ছোট আধান থেকে নেওয়া হয়। তোমাকে পরীক্ষায় ছোট আধান থেকে জিজ্ঞাসা করতে পারে বা বড় আধান থেকেও জিজ্ঞাসা করতে পারে, ঠিক আছে। এটাও সেরকম যে একটা হবে যেহেতু আলাদা আলাদা আধান, সেজন্য এটা রুট ওভার n-1। এখানেও n এর মান সেই ওটাই, ওপরে বড় আধান নিচে ছোট আধান, উদাসীন বিন্দু এখান থেকে বের করতে পারবে। নেক্সট হচ্ছে সুষম তড়িৎ ক্ষেত্রে স্থাপিত সরল দোলক। এবার দেখো আমরা যখন নিউটনের গতিসূত্র পড়েছিলাম, নিউটনের গতিসূত্র ক্লাস 11-এ, সেখানে আমরা এই জিনিসগুলো কিন্তু পড়েছি যে একটা পেন্ডুলামের উপর এমজি লিফটের যে অঙ্কগুলো করেছিলাম, সেখানে দেখবে লিফটে যখন কেউ দাঁড়িয়ে আছে, কোনো একটা লোক দাঁড়িয়ে আছে বা কোনো একটা ব্যক্তি দাঁড়িয়ে আছে, সেক্ষেত্রে তার উপর ত্বরণের যখন আমরা কোশ্চেনগুলো করেছিলাম, সেখানে দেখবে যে ত্বরণের ডাইরেকশন যদি একই দিকে থাকে তখন আমরা যোগ করেছি, আলাদা দিকে থাকলে তখন আমরা বিয়োগ করেছি। তো এটাও সেম একই কেস। তো এখানে আমরা জানি যে এফ সমান কিউ ইন্টু ই হয়, ঠিক আছে। আবার এফ সমান এম এ হয়, সরি এফ সমান এম এ হয়। তো হয় কি না, এফ সমান এম এ হয়। এবার এই দুটোকে যদি সমান করে দিই যে কিউ ই সমান এম এ, তাহলে এ সমান দেখো কিউ ই বাই এম আসছে। এই এটা কি, এটা ত্বরণ। তাহলে একটা ইলেকট্রিক ফিল্ডের মধ্যে আমি একটা ছোট পারা পিক বলকে ঝুলিয়ে দিয়েছি, এর মানে এটা হচ্ছে সরল দোলকটাকে ঝুলিয়ে দিয়েছি। এবার এর যে পর্যায়কাল, সে টি এর মানটা কি পরিবর্তন হবে, দেখো ইলেকট্রিক ফিল্ডের ডাইরেকশন যেদিকে, ঠিক আছে, আর গ্র্যাভিটেশন যে ত্বরণ তার ডাইরেকশন একই দিকে, তো সেক্ষেত্রে আমাদের দুটো ত্বরণ পরস্পর যোগ হয়ে যায়। বাট যদি ইলেকট্রিক ফিল্ডের ডাইরেকশন উল্টো দিকে থাকে আর এমজি ডাইরেকশন আর নিচের দিকে থাকে, সেক্ষেত্রে মাইনাস হয়ে যাচ্ছে। এবার মাইনাস কিউ আধান থাকলেও মাইনাস হয়ে যায় আবার, কারণ মাইনাস কিউ আধান থাকলে কি হয়, উল্টো দিকে বল প্রয়োগ হয়, তখন এটা আবার মাইনাস হয়ে যাবে। এগুলো মাথায় রাখতে হবে তোমাকে। সুসংগতভাবে আহিত দণ্ডের অক্ষের উপরে ইলেকট্রিক ফিল্ড, এইগুলো কিন্তু আমি ডেরিভেশন করে দিয়েছি। আমাদের যে ওয়ান শট আছে, সে তড়িৎ ক্ষেত্রে যে ওয়ান শট, শুধু তড়িৎ ক্ষেত্রটার, সেখানে কিন্তু আমরা এগুলো করে দিয়েছি যে সসীম দণ্ড হলে এর অক্ষের উপরে এই পয়েন্টে ইলেকট্রিক ফিল্ড, এই জায়গাটাতে এক্স এর মান হচ্ছে এ, আর এই জায়গাটা এক্স এর মান হচ্ছে এ প্লাস এল। সো এইখানে এই পয়েন্টটা যদি আমি ইলেকট্রিক ফিল্ড বের করতে চাই, সেখানে হয় কে কিউ বাই এল 1/a মাইনাস 1/a প্লাস এল। লম্ব সমদ্বিখণ্ডকের উপর যদি হয়, এবং এই যে পয়েন্টটা নিচে, এটা মিডল পয়েন্ট থেকে, ঠিক আছে, এই দিকেও থিটা হলে নিচের দিকেও থিটাই আছে, তো সেক্ষেত্রে ই ইলেকট্রিক ফিল্ড হয় 2k/q d রুট আন্ডার এল স্কোয়ার প্লাস 4d স্কোয়ার। যেই মেন 2021 সালে ডাইরেক্ট একটা কোশ্চেন এখান থেকে জিজ্ঞাসা করা হয়েছিল, দেখবে আমরা কিন্তু সেখানে করিয়ে দিয়েছি এই কোশ্চেনটা। এবার বলছে এটা আলাদা আলাদা যদি অ্যাঙ্গেল তৈরি করে, এবার দেখো স্বাভাবিকভাবে আলাদা আলাদা অ্যাঙ্গেল তৈরি করলে এই লাইনটার উপরের দিকে বেশি আধান, এই লাইনটা নিচের দিকে কম আধান, ঠিক আছে। তো সেরকম তাহলে কি হয় বলতো, নিচের দিকে যে ইলেকট্রিক ফিল্ডটা সেটা কি হয়, বেশি হয়, আর এইদিকে ইলেকট্রিক ফিল্ডটা কম হয়। সো যাই হোক, বাট দেখো ই প্যারালাল, এটা হচ্ছে এই পারপেন্ডিকুলারটা কার সাপেক্ষে, এই যে দ্বন্দ্বটা আছে, এই দ্বন্দ্বটার সাথে ইলেকট্রিক ফিল্ডের ডাইরেকশন এটা কি পরস্পর লম্ব সমদ্বিখণ্ডক বা 90 ডিগ্রি অ্যাঙ্গেলে আছে, সেজন্য এটা পারপেন্ডিকুলার। সো পারপেন্ডিকুলার থাকার কারণে এখানে কে ল্যামডা বাই আর লেখা হচ্ছে, তার সঙ্গে সাইন আলফা প্লাস সাইন বিটা, কারণ ডাইরেকশন এই দিকই থাকে দুটোতে। এবার আর ই প্যারালাল যেটা, তার মানে ই প্যারালালটা এই যে দণ্ডটা আছে এর সাথে কি হয়, সমান্তরাল, মানে 0 ডিগ্রি অ্যাঙ্গেল যেটা বোঝায়, সেক্ষেত্রে কে ল্যামডা বাই আর কস বিটা মাইনাস কস আলফা হয়ে থাকে। এবার এটা হচ্ছে এটা হচ্ছে কি হয়, এটা হচ্ছে অসীমের ক্ষেত্রে, এটা হচ্ছে অসীম দণ্ড, আর ওপরটা হচ্ছে সসীম দণ্ড, ঠিক আছে। এটা হচ্ছে সসীম, মানে একটা ফিক্সড একটা লেন্থ আছে, সেই লেন্থ, এটা হচ্ছে অসীম দণ্ড। অসীম দণ্ডর সময় কি হয়, আলফা বিটা প্রায় 90 ডিগ্রি হয়। এবার এই সমীকরণটায় আলফার জায়গায় 90 বসাও, বিটার জায়গাতেও 90 বসাও, তাহলে সাইন 90-র মান 1, এখানেও সাইন 90-র মান 1, 1 + 1 2, সেক্ষেত্রে 2k ল্যামডা বাই আর। বা আমি যদি কসের জায়গায় 90 বসাই তাহলে 0, সেক্ষেত্রে পুরো মানটাই কিন্তু 0 চলে আসে এখানে, সেখানে এটা 0 করা আছে। হচ্ছে একটা রিং আছে, রিং থেকে x দূরত্বে এই p বিন্দুতে আমাকে ইলেকট্রিক ফিল্ড বের করতে হবে, সেক্ষেত্রে তার সূত্র k/q(x) x² + r² 3/2। এখানে এই যে কোশ্চেনটা, এইটা WB যেইতে জিজ্ঞাসা করেছে, এটা যেই মেনে জিজ্ঞাসা করেছে যে একটা রিং এর থেকে x দূরত্বে যদি ইলেকট্রিক ফিল্ড ই হয়, তাহলে ম্যাক্সিমাম ইলেকট্রিক ফিল্ড কোন জায়গায় হয়, সেক্ষেত্রে +-r/√2 যে একটা আছে x এর মান, +-r/√2 তে ইলেকট্রিক ফিল্ডটা ম্যাক্সিমাম হয়।
প্লাস r/2 মানে x যখন পজিটিভের দিকে থাকে, মানে এই দিকে যদি আমি x কে পজিটিভ নিই, এদিকেও আছে, আবার উল্টো দিকেও এই রিংটার বাঁ দিকেও কিন্তু একটা জায়গা আছে যেখানে আমাকে ইলেকট্রিক ফিল্ড আমার ম্যাক্সিমাম হয়। আর এই জিনিসটা আমাকে যেইতে একবার জিজ্ঞাসা করেছে যে ইলেকট্রিক ফিল্ড ম্যাক্সিমামের সময় মান কখন হয়, তো দুটোর মধ্যে যে কোনো একটা মনে রাখতে হয়, যদিও আমরা কিন্তু ডেরিভেশন করে রেখে দিয়েছি এগুলোর 2kq r² 3√3। এবার এখানে k এর মানটা যদি 1/4πε বসাই তখন এই মানটা চলে আসে, ঠিক আছে, তো সেখান থেকে এই মানটা চলে এসছে। এবার এটা হচ্ছে একটা বৃত্তচাপ, একটা বৃত্তচাপের এই পয়েন্টটাই কেন্দ্রতে আমি যদি ইলেকট্রিক ফিল্ড বের করতে চাই, তো সেক্ষেত্রে যে সূত্রটা সেটা হচ্ছে 2k λ/r sin θ/2 হয়, থিটাটা টোটাল অ্যাঙ্গেল। এবার এইটার ক্ষেত্রে আসো, এখানে x অক্ষ আর y অক্ষের মধ্যে এইটার জন্য অ্যাঙ্গেল কত, এই কোণটা কত, 90 ডিগ্রি, ঠিক আছে। তো থিটার জায়গায় যদি 90 বসায়, 90/2 মানে 45, সেক্ষেত্রে এটা √2k λ/r আসছে এখান থেকে, এই কোশ্চেনটা আছে। এবার আমরা আসছি বলরেখা। বলরেখা কিন্তু এগুলো হচ্ছে বলরেখার ধর্ম, আর এই ধর্মগুলো দিয়ে পরীক্ষায় প্রশ্ন আসে যে বলরেখা কখনো স্পর্শ করে না, এক বদ্ধ লুপ তৈরি করে না, মানে এই দিকে একটা বলরেখা যাচ্ছে আবার এই দিকেও একটা বলরেখা যাচ্ছে, এটা হয় না। বদ্ধ লুপ মানে এরকম সার্কেল এটা তৈরি করে না। পরিবাহীর মধ্য দিয়ে, এটা হচ্ছে একটা পরিবাহী ধরো, ঠিক আছে, পরিবাহীর ভেতরে এমনি লম্ব হয়ে প্রবেশ করে, যদি এই ভেতর দিয়ে লাইন কিন্তু যাবে না বলরেখার, ঠিক আছে, এটাই বলছে। এবার আমাদের যে বলরেখা সেটা প্লাস থেকে মাইনাসের দিকে প্রবেশ করে, মানে মাইনাসে প্রবেশ করে আর প্লাস থেকে কিন্তু বেরোয় সবসময়। প্লাস প্লাস যদি দুটো আধান আছে ধরো লাইক চার্জ, তো তাদের মাঝে কোনো বলরেখা থাকবে না। কেন থাকবে না? কারণ হচ্ছে সেখানে ইলেকট্রিক ফিল্ডটা 0 হয়, ঠিক আছে। যদি মাইনাস মাইনাস থাকে তখনও কিন্তু এর মাঝে কোনো জায়গায় বলরেখা থাকে না। এবার বলরেখা সংখ্যা নির্ণয় করার জন্য সূত্র হচ্ছে q/k⁴0। এবার যদি পরীক্ষায় দেখো যে এই যে কে এর জায়গায় কিছু বলে দেয়নি, সেক্ষেত্রে সেটাকে 1 নিয়ে নিও। আর আমরা এটাও বলেছিলাম যে এই 1/ε0, ঠিক আছে, বা এটা বলো যে 1/8.85 এর মানটা কিন্তু মনে রেখে দেবে 0.11। অনেক জায়গায় আগের দিন দেখলে যে অনেক জায়গায় কিন্তু এই মানটা আমাদের কাজে লাগছিল, তো 1/8.85 এর মানটা একটু মনে রেখে দিও যে 0.11 হয়। আমরা বলছি দ্বিমেরু আর দ্বিমেরু ভ্রামক। দ্বিমেরুটা কি? দুটো আধান, সমমানের বিপরীত আধান, তারা পরস্পর কিছু একটা দূরত্বে থাকে, যে সিস্টেমটা বানায় সেটাকে বলা হয় দ্বিমেরু। যারা জয়েন্ট দেবে কমিউনিকেশন সিস্টেম তারা পড়েছিলেন না, সেখানে দ্বিমেরু অ্যান্টেনার দৈর্ঘ্য বের করেছিলাম আমরা λ/2 বের করেছিলাম দ্বিমেরুর জন্য। তো সেই দ্বিমেরুটা কি, সেটা এইটাকে ইউজ করেই বানানো হয়েছে আলটিমেটলি। তো সেক্ষেত্রে এই পিটা হচ্ছে দ্বিমেরু ভ্রামক, ঠিক আছে, এটা হচ্ছে 2aq হয়। এবার দ্বিমেরু ভ্রামক আমরা অনেকজনের 2 এর জায়গায় l লেখে, আর ঠিক আছে, এবার যেই বইয়ে যেরকম আছে, তো 2aq এখান থেকে আমরা দ্বিমেরু ভ্রামককে কিন্তু আমরা মেপে থাকি। বিভিন্ন দ্বিমেরুর বিভিন্ন অবস্থানে ইলেকট্রিক ফিল্ড, একটা জাস্ট এটা করে দিলেই হয় যে কোনো একটা পয়েন্টে, ধরো এরকম একটা পয়েন্টে থিটা কোণ করে আছে দ্বিমেরুটার সাথে, তো এই পয়েন্টটাতে আমাকে এখন ইলেকট্রিক ফিল্ড নির্ণয় করতে হবে। সেক্ষেত্রে তার সূত্র kp/r³ √1 + 3 cos²θ। এইটা জাস্ট তুমি জেনে নিলে। এবার এই থিটাটাকে এই যে লাইনটা টেনেছি, এই লাইনটাকে টেনে যদি এই জায়গায় নিয়ে আসো, তাহলে থিটাটা 0 চলে আসে, তখন হয় অক্ষের ওপরে। এবার এখানে থিটার জায়গায় তুমি 0 যদি বসাও, তাহলে cos 0 মান 1, সো 3 আর একে কত হয় 4, সো 4 যদি রুটের বাইরে বেরোয় 2, সো 2kp/r³, সেজন্য এটা 2kp/r³। এবার এই লাইনটাকে টেনে তুমি এই জায়গায় নিয়ে আসাও, তাহলে 90 ডিগ্রি হয়ে গেল থিটা, সেখানে থিটার জায়গায় যদি 90 বসাও kp/r³। এবার এই যে লম্ব সমদ্বিখণ্ডক আর অক্ষের ওপর ইলেকট্রিক ফিল্ডের মধ্যে সম্পর্ক হচ্ছে 2 গুণ, মানে লম্ব যেটা হচ্ছে আমাদের ইলেকট্রিক ফিল্ড যেটা অক্ষতে আছে সেটা বড়, আর এই যে পারপেন্ডিকুলার লম্ব সমদ্বিখণ্ডকে আছে সেটা ছোট। এদের মধ্যে সম্পর্কটা কিন্তু আমাদের ইম্পর্টেন্ট, ডাইরেক্ট পরীক্ষায় কোশ্চেন আসতে পারে। নেক্সট আমাদের সুষম তড়িৎ ক্ষেত্রে দ্বিমেরু। সুষম তড়িৎ ক্ষেত্রে দ্বিমেরু থাকলে কিন্তু তার উপর কোনো ফোর্স কাজ করে না। যদি ফোর্স কাজ করতো তাহলে কি হতো, এ তো পজিশন চেঞ্জ করে নিত। ফোর্স কাজ করা মানে এই জায়গাতে আছে, এই জায়গাতে চলে যেতে পারতো, বা এই জায়গাতে আছে পেছনে আসতে পারতো, কিন্তু নিজের জায়গাটা পরিবর্তন করে না। তার মানে এর উপর ফোর্স কাজ করে না, টর্ক কাজ করে, এবং টর্ক সমান হয় P × E, সেখান থেকে আসে PE cos θ। এবার যেহেতু ফোর্স কাজ করছে না, তাহলে আমাদের যে অ্যাক্সেলারেশন মানে যে ত্বরণ সেটাও শূন্য, তাহলে ভেলোসিটিও শূন্য হবে। তার মানে এর যে সেন্টার অফ মাস সেটা ফিক্সড থেকে সেটা কি করবে, এরকম করে জাস্ট ঘুরবে, ঠিক আছে। ওকে যদি হালকা নিচের দিকে টেনে একটু ছেড়ে দিই, তাহলে সে এমনি করে SHM করবে, এবং সেই যে SHMটা করবে তার যে কম্পাঙ্ক সেটা হয় PE/I,
আইটা কি জড়তা ভ্রামক, আর টিটা কি, টিটা হচ্ছে এইখানে যে এসএইচএম করবে তার পর্যায়কাল, যেটা হচ্ছে 2π√I/PE, পিটা দ্বিমেরু ভ্রামক, এটা ইলেকট্রিক ফিল্ড, আইটা হচ্ছে জড়তা ভ্রামক। ঠিক আছে, নেক্সট আসছি, এটা হচ্ছে স্থিতিশক্তি। এটা হচ্ছে স্থিতিশক্তি সবসময় নেগেটিভ হয়, কারণ স্টেবল সিস্টেম এক জায়গা থেকে এক জায়গায় সে সরছে না, সেজন্য এই নেগেটিভটা আসে। তো সেটা PE cos θ হয়, ভেক্টরের ডট প্রোডাক্ট। আর ডাব্লু এক্সটার্নাল মানে যদি পরীক্ষা এরকম লেখা থাকে যে দ্বিমেরুটাতে ঘোরাতে কত কার্য করতে হয়, সেটা হচ্ছে ডাব্লু এক্সটার্নাল। বাট পরীক্ষা যদি এরকম লেখা থাকে যে দ্বিমেরুটাকে ঘোরানোর জন্য ইলেকট্রিক ফিল্ডকে কত কাজ করতে হয়, সেটা ডেল্টা ইউ। সো এই জায়গায় যদি আমি ডেল্টা ইউ বসাই, তার মানে এই জায়গায় তাহলে PE, ঠিক আছে, PE ডেল্টা মানে কি θ2 আসবে প্রথমে। সো এইখানে আসে cos θ2 মাইনাস মাইনাস আসছে, কিন্তু এখানে আরো একটা মাইনাস আছে, সো মাইনাসে মাইনাসে প্লাস, এইখানে আসে PE cos θ1। এখানে যদি আরেক লাইন আমি বসাই, তাহলে PE যদি আমি কমন নিই, তাহলে এখানে থাকবে cos θ1 মাইনাস cos θ2। আর এটা যদি তুমি করো, তাহলে এটা আসবে PE cos θ2 মাইনাস cos θ1। তো এইগুলো মনে রাখার থেকে আমাদের জাস্ট এক্সটার্নাল আর ইলেকট্রিক ফিল্ড যেটা আছে তার জন্য মনে রাখলেই হয়। ঠিক আছে, আর এটা কিন্তু আমাদের জেইতে জিজ্ঞাসা করেছে অলরেডি একবার, টি সমান 2π√I/PE টা। নেক্সট যেটা আসছি সেটা হচ্ছে ফ্লাক্স। খুবই ইম্পর্টেন্ট একটা কনসেপ্ট। ফ্লাক্স তখনই আসবে যখন একটা বলরেখা কোনো একটা সমতলকে বা কোনো একটা তলকে লম্বভাবে ছেদ করবে। যদি সমান্তরালভাবে ছেদ করে সেক্ষেত্রে কিন্তু ফ্লাক্স হয় না। তো ফ্লাক্সের যেটা ম্যাক্সিমাম মান সেটা হয় EA at θ = 0 ডিগ্রি। তার মানে ফ্লাক্সের ডাইরেকশন এদিকে, ইলেকট্রিক ফিল্ডের ডাইরেকশন এদিকে, আর ক্ষেত্র ভেক্টরের ডাইরেকশনও এদিকে। বিস্তারিত আমরা আলোচনা করেছি ক্ষেত্রফলকে কেন ভেক্টর হিসেবে নেওয়া হয়েছে ওয়ান শটে। আর ফাই ম্যাক্সিমাম হচ্ছে, এটা হচ্ছে মিনিমাম, এটা ভুল করে হয়ে গেছে, এটা হচ্ছে ফাই মিনিমাম। সো ফাই মিনিমাম হচ্ছে 0, যেটা হচ্ছে θ সমান 90 ডিগ্রিতে। গাউসের উপপাদ্য কি বলছে, যে কোন একটা বদ্ধ লুপের ভেতরে যদি আধান থাকে, তো সেই আধানটা থেকে যে ফিল্ড নির্গত হয়, ফ্লাক্স নির্গত হয়, সেই ফ্লাক্সটা কি হয় Q∞/ε। Q∞ মানে যেই চার্জটা, যে আধানটা এনক্লোজড আছে সেটাকে বলা হচ্ছে Q∞। যেমন এটা একটা গোলক, ঠিক আছে, এই গোলকটার মিডল পয়েন্টে Q আছে, আধানটা এই জায়গাতে থাকলেও Q∞/ε হতো, আধানটা এই জায়গাতেও থাকলেও সেম উত্তর, আধানটা এই জায়গাতে থাকলেও সেম উত্তর। ঠিক আছে, আধানটা জাস্ট গোলকটার ভেতরে থাকানোর কথা, মিডিল পয়েন্টে যে থাকতে হবে তার কোনো মানে নেই। হচ্ছে একটা ঘনক, ঘনকের ঠিক মাঝে হাওয়াতে, ঠিক আছে, মানে এই তলটাতে না, এটা হাওয়াতে আছে, হাওয়াতে একটা আধান আছে Q, তার জন্য ইলেকট্রিক ফিল্ড হবে Q∞/ε, কারণ এটা একটা বদ্ধ লুপ। সেম একই রকম ভাবে যদি ঘনকটার এই কর্নারে থাকে, তো সেক্ষেত্রে আমরা কেলাসের গঠন বলে যে চ্যাপ্টারটা আছে কেমিস্ট্রিতে, সেখানে দেখেছি যে একটা কণাকে যদি কোনো ঘনকের শীর্ষবিন্দুতে রাখা হয়, তাহলে তার 1/8 ভেতরে থাকে। তো সেজন্য এই 1/8 দিয়ে আমরা এটা মাল্টিপ্লাই করেছি Q/ε। এবার এটা কি হচ্ছে, এটা হচ্ছে ঠিক মাঝে, মানে আমার হাত আছে, ধরো ওই ফেসটা আমার হাত, এই হাতের ঠিক মাঝে, ঠিক আছে, ফুটো করে ভেতর দিকে ঢোকানো আছে ওই আধানটা। তাহলে অর্ধেকটা বাইরে আর অর্ধেকটা ভেতরে থাকার জন্য দেখো হাফ আছে, মানে হাফ আধানটার জন্য আমরা এখানে ফ্লাক্সটা পাচ্ছি, আর অর্ধেক আধানটার জন্য আমরা এখানে ইলেকট্রিক ফ্লাক্সটা পাচ্ছি না। পরে এই অপশনে দেখো, এবার এই জায়গাতে যে কিউটা আছে, এবার একে যদি আমি ধরো কোন একটা বদ্ধ লুপে রাখতে চাইছি, তো ঠিক সেরকম ভাবে এই দিকেও আমাকে একটা এরকম যে ঘনক সেটা কল্পনা করতে হবে, আর এই দিকে আমাকে একটা কল্পনা করতে হবে, আর এই কোণ বরাবর আর একটাকে কল্পনা করতে হবে। টোটাল 4টে কিউব আসবে, তারপরে গিয়ে এ কিন্তু বদ্ধ লুপের বা বদ্ধ ঘরের মধ্যে আসে, সেজন্য 1/4 টাইম চলে আসে। এবার এই দুটো কেসের মানে হচ্ছে একটা হাত, এটা ধরো আমার হাত, এই হাতটার উপরে আমি কি করেছি, একটা বলকে রেখেছি বা একটা আধানকে রেখেছি। সো সেই আধানটার অর্ধেকটা আছে হাতের সঙ্গে টাচ করে, আর অর্ধেকটা ওপরের দিকে আছে। ইলেকট্রিক ফ্লাক্স কি হচ্ছে, ইলেকট্রিক ফ্লাক্স বড়রেখাটা লম্বভাবে ছেদ করতে হবে, তাহলে যেটা টাচ করে আছে সেটাই তো লম্বভাবে টাচ করবে, মানে আমাদের তলটাকে কাটবে লম্বভাবে। সেই জন্য Q/ε, এটার জন্য এটা হচ্ছে Q/ε, এটা 1/2 Q/2ε, এবং এটাও 1/2 হাফ Q/ε, কারণ অর্ধেকটার জন্যই আমরা পাবো, আর অর্ধেকটা তো বাইরে আছে, অর্ধেক আধানটা বাইরে, অর্ধেক আধানটা ভেতরে। এই যে এই কেসটা যেটা বললাম, এটা একই সেম কেস, এটা একই কেস। বাট এই যে এই জিনিসটা আছে, এটা হচ্ছে যেই অ্যাডভান্সের, ঠিক আছে, এটা যেই অ্যাডভান্সের জন্য। সো এই যে জায়গাটা আছে,
একদম ওপরে এই জায়গাতে থাকলে কিউ বাই 2 এপসাইলন হতো, কিন্তু এটা হচ্ছে শীর্ষ বিন্দুতে থাকছে, সেগুলো কিউ বাই 2 এপসাইলন 1 মাইনাস কস থিটা। এবং এর উপরে বিস্তারিত কোশ্চেন কিন্তু আমরা করেছি, তোমাদের বাড়ির কাজ দিয়েছিলাম, তো সেটা একবার দেখো। তো খুব অল্প সময়ের মধ্যে কিন্তু আমরা এখানে রিভিশনটা শেষ করে দিলাম। এর যে পিডিএফ নোট, এর পিডিএফ নোটটা আমরা টেলিগ্রাম চ্যানেলে পোস্ট করে দেবো, তোমরা কিন্তু সেখান থেকে অবশ্যই এই নোটটা কালেক্ট করে নিও। নোটটা কিন্তু তোমাদের পরীক্ষার সময় খুবই ইম্পর্টেন্ট হিসেবে কাজ করবে। এই যে রিভিশন সিরিজটা আমি দিলাম, এটা তোমাদের জন্য ভীষণ ইম্পর্টেন্ট হবে, খুব অল্প সময় দেখবে রিভিশন হয়ে যাচ্ছে।